চ্যাপ্টার 10 থেকে শুরু করব। চ্যাপ্টার 10 এ আপনাদের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কার্য সম্পাদন ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি হচ্ছে পারফরম্যান্স ম্যানেজমেন্ট। তো পারফরম্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আপনারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে এবং আপনার এইচআরএম যেটা ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আপনারা পারফরম্যান্স ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন যে পারফরম্যান্স ম্যানেজমেন্টটা কি। তো এইখানে আপনাদের যে আলোচনা আছে আমরা প্রথমে এখানে আপনাদের 10.1 এ, আচ্ছা এটার ক্ষেত্রে আমি আসলে নিচে রেখেছিলাম জিনিসটা এই কারণে যে আমরা কি কি বিষয় পড়ব, যেহেতু আমাদের সময় কম, একটু পরিকল্পনা বা স্ট্র্যাটেজি একটু ভিন্নভাবে নিতে হবে। আমরা কি কি বিষয় পড়বো সেটা আমরা একটু দেখে নিই। তো আমাদের এই ইউনিটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে আমরা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে করলাম সেইগুলো আমি হাইলাইট করেছি, এইগুলোই আমরা পড়বো, এর বাইরে পড়ার দরকার নেই। প্রথম হচ্ছে কার্য সম্পাদন কি এবং কার্য সম্পাদন ব্যবস্থাপনা কি, এটা কার্য সম্পাদন ব্যবস্থাপনার উদ্দেশ্যটা আসলে কি। এরপর হচ্ছে আমরা 5 নাম্বার প্রশ্নটা কৌশলগত পরিকল্পনা কাকে বলে, এটাও আপনাদের সরাসরি এইচআরএম এর একটা প্রশ্ন যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং কি, এটা আপনার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেও ছিল। এবং কার্য সম্পাদন পরীক্ষণ কি, যে আমরা কার্য সম্পাদনটা কিভাবে মূল্যায়ন করব, ঠিক আছে, এটা নিয়ে 7 নাম্বার কোশ্চেনটা। এবং কার্য সম্পাদন পরীক্ষণ প্রক্রিয়া, কিভাবে আমরা কার্য সম্পাদন আমরা পরিবীক্ষণ করতে পারি বা ইন্সপেকশন করতে পারি, সেটা এখানে বিস্তারিত আলোচনা হবে। তো আপনাদের এখানে চ্যাপ্টার আছে, এই একটা ইউনিটেই আপনার পার্ট আছে হচ্ছে 5টা। তো এই একটা ইউনিটে পার্ট 5টা আলোচনা করতে গেলে আপনার 2টা ক্লাস লাগে। তো এটাও আলোচনা আমাদের আজকে কষ্ট করে করতে হবে 40 মিনিটে। এবং বাকি যেটা আছে এর পরেরটা পারফরমেন্স ম্যানেজমেন্ট, হাই পারফরমেন্স ম্যানেজমেন্ট, ওইটা আমি সময় পেলে একটু আপনাদেরকে বলে দিব, তাহলে আপনারা 2টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। তো প্রথম যেটা আছে আপনাদের পারফরমেন্স নিয়ে আমরা যদি কথা বলি, পারফরমেন্স কি, এখানে মানে কার্য সম্পাদন কি সেটা নিয়ে প্রথমে এখানে আলোচনা করা আছে। তো আমরা কার্য সম্পাদন বলতে আমরা একদম সিম্পলি যেটা কাজ সম্পাদিত হয়েছে এই কাজের ফলাফল এবং সেইটা আপনার প্রতিষ্ঠানে কতটুকু আপনার ধরেন রেজাল্ট বই আনলো, এটা আমরা যখন মূল্যায়ন করি সেটাকে আমরা এখানে কার্য সম্পাদন বা পারফরমেন্স বলি। যে একটা কর্মী আমার প্রতিষ্ঠানে কতটুকু কাজ করলো, মানে তাকে আমি যে বেতন দিচ্ছি বা তাকে আমি বোনাস দিচ্ছি, এটার বিনিময়ে সে কতটুকু কাজ করলো। তো এই যে ফলাফলটা যখন আমরা বা অর্জিত ফলাফলটা যখন বের করি সেটাকে আমরা এখানে পারফরমেন্স বলে থাকি, বা এখানে কার্য সম্পাদন কতটুকু হইলো সেটা আমরা এইভাবেই বের করি। তো এখানে কার্য সম্পাদনের ক্ষেত্রে আপনাদের এখানে কেইন রোজ একটা সংজ্ঞা দিয়েছেন যে কর্মীদের কাজের ফল ফল মানে কার্য সম্পাদন বলা যেতে পারে যে কর্মীদের কাজের ফল, কারণ তারা অর্থনৈতিক অবদান, ক্রেতা সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্যের সাথে শক্তিশালীভাবে সংযোগ তৈরি করে। তো এইখানেও উনি কেইন যে সংজ্ঞাটা দিয়েছেন ওনার সংজ্ঞাতে উনি বলেছেন যে কর্মীদের কাজের ফলটাই হচ্ছে এখানে পারফরমেন্স, বা আমরা এটাকে কার্য সম্পাদন করি, যে কর্মী আসলে কতটুকু প্রতিষ্ঠানে অবদান রাখলো। এটা তার এখানে অর্থনৈতিক অবদান হতে পারে, অথবা তার আমরা অর্থনৈতিক অবদান ছাড়াও সে কাস্টমার ভ্যালু বা কাস্টমার স্যাটিসফ্যাকশন কতটুকু তৈরি করতে পারলো, অথবা সে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জনে সে কতটুকু সাহায্য করেছে। এই সবগুলা মূল্যায়ন করি আমরা আসলে একজন কর্মীর প্রতিষ্ঠানে তার কাজের কতটুকু ইফেক্ট বা ফলাফল হয়েছে সেটা কিন্তু আমরা মূল্যায়ন করি। তো এটাকে আসলে আমরা এখানে কার্য সম্পাদন বলে থাকি। তো কার্য সম্পাদনটা এখানে কার্য সম্পাদনের সবচেয়ে ভালো একটা সংজ্ঞা দিয়েছেন হচ্ছে ব্রুম ব্রাঞ্চ আপনার এখানে কার্য সম্পাদনের সবচেয়ে ভালো একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে কার্য সম্পাদন হলো আচরণগত এবং ফলাফল এই দুইটা আপনার রেজাল্ট বের করে নেওয়া। যে কার্য সম্পাদন বলতে আমরা কর্মীদের আচরণগত কতটুকু পরিবর্তন হয়েছে যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে, সে কিভাবে এটা চিন্তা করেছে, পজিটিভলি না নেগেটিভলি চিন্তা করে সে কাজটা করেছে এইটা, অথবা আগ্রহ নিয়ে কাজ করেছে নাকি এখানে ল্যাথারিজমের মাধ্যমে বা অলসতার মাধ্যমে কাজটা করেছে। তো এই তার আচরণগত বিষয়টাও আমার এখানে মূল্যায়ন করতে হবে, কারণ আচরণের মাধ্যমেই তার পারফরমেন্সটা আসলে আসে, এবং সাথে সাথে তার ফলাফলটাও আমার এখানে বিবেচনা করতে হবে। এই দুইটা যখন আমি মূল্যায়ন করব একসাথে আমার পারফরমেন্সটা আমি মেজার করতে পারবো। তো এখানে ব্রুম ব্রাঞ্চ ওনার যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাতে একজন কর্মীর আমরা যখন পারফরমেন্স মূল্যায়ন করতে যাই উনি এই দুইটা বিষয়কেই মূল্যায়ন করতে বলেছেন, ফলাফল অ্যাজ ওয়েল এস তার বিহেভিয়ার বা আচরণগত যেই এখানে পজিটিভ বা নেগেটিভ যে ধারণাটা এখানে এটাও মূল্যায়ন করতে বলেছে। তো এইভাবে আমরা এখানে যে সংজ্ঞাটা আছে পারফরমেন্সের সংজ্ঞা আমরা এখানে শেষ করলাম। তো আমরা এখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা বলবো যে আসলে পারফরমেন্স ম্যানেজমেন্টটা কি।
তো আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে যখন কথা বলি, পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা এটা যেহেতু আমরা কার্য সম্পাদন ব্যবস্থাপনা বলি, ব্যবস্থাপনার কার্য সম্পাদন ব্যবস্থাপনার মূল কথাই হচ্ছে এটা আপনার ব্যবসার যেই উদ্দেশ্য আছে সেই ব্যবসার উদ্দেশ্যের সাথে আপনার প্রতিষ্ঠানে যারা কর্মী বা প্রতিষ্ঠানে যারা নিয়োজিত কর্মী আছে তাদের এখানে উদ্দেশ্যটাকে এক করে প্রতিষ্ঠানটাকে লং টার্ম বেনিফিট দেওয়াটাই হচ্ছে এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনার আপনার মূল উদ্দেশ্য। বা কার্য সম্পাদন বা পারফরমেন্স ম্যানেজমেন্ট বলতে আমরা কর্মীদের যে পারফরমেন্স আছে সেটাকে আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য বা আমার প্রতিষ্ঠান যেটুকু পারফরমেন্স তার কাছ থেকে প্রত্যাশা করতেছে এইটা হচ্ছে কিনা, এই দুইটাকে একসাথে করার জন্য আমার যেই পরিকল্পনা, আমার যে সংগঠিতকরণ অথবা আমার এখানে পরিকল্পনার সাথে যে সে কাজগুলো জড়িত, মনিটরিং করা এবং কন্ট্রোলিং করা এবং এটার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের যেই লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করা, এটাকে আমরা এখানে আসলে কার্য সম্পাদন ব্যবস্থাপনা বলে থাকি। তো এই কার্য সম্পাদন ব্যবস্থাপনা আপনার এখানে কর্মীদেরকে আপনার হাইলি কিভাবে পারফরমেন্স করানো যায় সেটার সাথেই এখানে জড়িত থাকে। এবং কার্য সম্পাদন ব্যবস্থাপনা আপনার প্রতিষ্ঠানে আমরা কর্মীদের নিকট থেকে কি প্রত্যাশা করি এবং কিভাবে তার কাছ থেকে সবচেয়ে ভালো কাজ আপনার বের করে নিয়ে আসা যায়, এইটার সাথে আপনার কার্য সম্পাদন ব্যবস্থাপনাটা কিন্তু জড়িত থাকে। তো আমরা এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনা, আচ্ছা কারো মাইকটা একটু আনমিউট হয়ে গেছে, আমি আচ্ছা মিউট করে দিলাম। আচ্ছা, তো এটা একটু খেয়াল রাখবেন, যদি কারো মাইক একটু সমস্যা করে বা কোনো কারণে মিউট আনমিউট হয়ে যেতে পারে, একটু মিউট করে নিন। তো এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনা যেটা আছে, তো কার্য আমরা এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনা যেটা আছে, কার্য সম্পাদন, আচ্ছা এখানে কার মাইকটা আমি বারে বারে, এই যে স্যামসাং গ্যালাক্সি এক্স যেটা আছে, আমি মাইকটা বারে বারে মিট করছি, আপনি বারে বারে আনমিট করছেন। আর আপনি সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, সবাইকে মিট করছি, সবাইকে মিট করছি, সবাইকে আমি মিট করছি। হ্যাঁ তাতে রিপোর্ট করি, দিলে বেটার হবে। মানে রেসপন্স নেই কোনো, আপনি স্যার রিমুভ করে দিন, সবচেয়ে বেটার হবে। আমি বারবারই ধরেন যে মিট করতেছি, উনি বারবারই এটা আনমিট করে ফেলছেন। না এই যে স্যামসাং গ্যালাক্সি ওটা আমাদের ক্লাসের না, ওটা অন্য ক্লাসের মনে হয়। ও আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একজনের জন্য আমার 18 জনের এখানে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। তো এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনার যে মূল কথা সেটা হচ্ছে প্রতিষ্ঠান কর্মীদের নিকট কি প্রত্যাশা করে এবং কিভাবে আপনার এই কর্মীদের নিকট থেকে সবচেয়ে ভালো কাজ আদায় করা যাবে, এইটা নিয়ে এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনা বা পারফরমেন্স ম্যানেজমেন্ট সবসময় চিন্তা করে যে আপনার প্রতিষ্ঠানে যদি আমি কর্মীদেরকে কি কি সুবিধা দিতে পারবো, অথবা প্রতিষ্ঠান কিভাবে কর্মীদেরকে কাজ করলে তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করবে এবং প্রতিষ্ঠান থেকে কর্মীরা আপনার কাজের বিনিময়ে কি কি আপনার এখানে বেনিফিট তারা পাবে, এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার দেখা যায় যে প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করতে উৎসাহ ফিল করে। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কর্মীদের ভিতর থেকে আপনার কাজ বের করে নিয়ে আসা। এখন আমি যদি কর্মীদের ভিতর থেকে কাজ বের করে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমার কর্মীদেরকে আমার প্রতিষ্ঠানের প্রত্যাশা কি তার নিকট সেটা তাকে বুঝায় বলতে হবে যে প্রতিষ্ঠান তার নিকট কি চায়, এবং প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের যেটা চাওয়া সেটা অনুযায়ী যদি সে কাজ করে তাহলে সে কি সুবিধা পাবে এবং সে এখান থেকে কিভাবে বেনিফিটেড হবে লং টার্মে, সেটা কিন্তু তাকে যদি আমি বুঝায় বলতে পারি এবং সে অনুযায়ী যদি আমি তাকে মনিটরিং করতে পারি, তাহলে কিন্তু তার নিকট থেকে আমি ভালো কাজ বের করে নিয়ে আসতে পারবো এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে কিন্তু তার কাজটাকে আমি 100% কাজে লাগাতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল কথা। তো এইখানে হারম্যান একটা সংজ্ঞা দিয়েছেন। হারম্যানের যে সংজ্ঞাটা আছে যে কার্য সম্পাদন ব্যবস্থাপনা হলো ব্যক্তি এবং দলের সম্পাদিত কাজের আপনার চিহ্নিতকরণ, পরিমাপন এবং উন্নয়ন সাধন এবং প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্যের সাথে সংযোগ সাধনের একটি চলমান প্রক্রিয়া। তো উনি বলেছেন যে এটা সংজ্ঞা থেকে একদম ক্লিয়ার যে আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট বলতে যে আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে এই ব্যক্তি বা দলের যে সম্পাদিত কাজ যেটা আছে এটা একত্রিতভাবে বা আলাদা আলাদাভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং তারা কতটুকু কাজ করেছে। আমি যদি কাজটা চিহ্নিত না করি তাহলে কিন্তু কে কতটুকু কাজ করলো সেটা আমি কিন্তু বুঝতে পারবো না। তো সেই কারণে আগে জব স্পেসিফিকেশন করা লাগবে। জব স্পেসিফিকেশনটা হয়ে গেলে
যার যার নির্ধারিত জব সে জানবে এবং সে অনুযায়ী সে কাজ করছে কিনা আমি এরপরে চিহ্নিতকরণ করার পরে আমি পরিমাপ করতে পারবো যে যার যতটুকু আমি কাজ দিয়েছিলাম সে ততটুকু কাজ করলো কিনা। পরিমাপ করার পরে আমি দেখবো যে আসলে যতটুকু কাজ দিয়েছিলাম ততটুকু কাজ হয়েছে কিনা। যদি না হয়, যতটুকু ঘাটতি থাকে, সেটা কিন্তু আমি এখানে উন্নয়ন সাধন করার জন্য আমি তাকে মোটিভেট করতে পারি, অথবা তাকে আমি এখানে ট্রেনিং দিতে পারি, অথবা তাকে আমি উৎসাহ দিতে পারি। তো এইভাবে আমরা এখানে প্রথমেই ব্যক্তি বা দলের যে সম্পাদিত কাজ সেটাকে চিহ্নিত করব, তারপরে সেটাকে পরিমাপ করব যে কতটুকু আসলে স্ট্যান্ডার্ডের সাথে এটা মানে কতটুকু পার্থক্য আছে, এবং সেই অনুযায়ী আমি কাজটাকে এখানে যদি কোনো পার্থক্য থাকে আমি উন্নয়ন করব, এবং এর মাধ্যমেই আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা কিন্তু অর্জিত হবে, বা আমি কাজটা যেভাবে করলে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জিত হবে সেইভাবে আমি কাজটাকে করায় নিতে পারবো। তো এইভাবেই আমরা এখানে পারফরমেন্স ম্যানেজমেন্টের সংজ্ঞাটা আমরা লিখতে পারি। তো পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে আর এখানে বেশি কিছু বলার দরকার নাই, এগুলো আপনারা আগেও পড়েছেন। তো এখানে কার্য সম্পাদন ব্যবস্থাপনার উদ্দেশ্য বা পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্যটা কি থাকে? মূল উদ্দেশ্যটা এখানে একটাই, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা। যে আপনার প্রতিষ্ঠানের যে আমরা বলেছি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস যেটা আছে সেটা বৃদ্ধি করাটাই হচ্ছে আপনার পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল কথা। পারফরমেন্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের প্রতিযোগিতার সক্ষমতাটা বৃদ্ধি করি। তো এইখানে আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য আপনার উপরে 15টা উদ্দেশ্য দেওয়া আছে। এই সবগুলা উদ্দেশ্য আমরা যদি মানে সংক্ষেপে নিয়ে আসি, 3টা উদ্দেশ্য, বেসিক 3টা উদ্দেশ্য এটাকে ভাগ করা যায়। যেমন পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে আমরা কিভাবে কর্মীদের নিকট থেকে কাজ বের করে নিয়ে আসবো, এবং সেটা থেকে আমার প্রতিষ্ঠানের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বা প্রতিযোগিতামূলক সুবিধা যেটা আছে সেটা কিভাবে নিশ্চিত করব। তো সেটা নিশ্চিত করার জন্য আমার 3টা কাজ এখানে করা লাগে, বা 3টা উদ্দেশ্য এখানে সামনে রেখে এই পারফরমেন্স ম্যানেজমেন্টের কাজগুলো চালায় নেওয়া লাগে। প্রথম হচ্ছে আমার কিছু কাজ করা লাগে যেটা কৌশলের সাথে জড়িত বা স্ট্র্যাটেজির সাথে জড়িত। যেমন প্রথমেই আমার প্রতিষ্ঠানে কিন্তু আমি যদি কর্মীদের কাছ থেকে কাজ বের করে নিয়ে আসতে চাই, এবং আমি প্রতিযোগী যারা আছে আমার প্রতিযোগী থেকে যদি আমি ভালো অবস্থানে আমার প্রতিষ্ঠানকে নিয়ে যেতে চাই, এবং আমি একটা সাস্টেনেবল প্রফিট বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু আমার প্রথমেই এখানে আমার কৌশলটা নির্ধারণ করতে হবে, এবং সেই অনুযায়ী কর্মীদেরকে আমার পরিচালিত করতে হবে, বা কৌশলটাকে আমার পরিচালিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এবং এখানে কোনো ধরনের যদি সমস্যা দেখা দেয় বা কনফ্লিক্ট দেখা দেয় সেটা আমার দূর করতে হবে। তো প্রথম উদ্দেশ্যটাই থাকে আপনার এখানে পারফরমেন্স ম্যানেজমেন্টের আপনার কৌশলগত কাজগুলো করা। কৌশলগত কাজগুলোর সাথে আমরা কৌশল নির্ধারণ, পরিচালনা, বাস্তবায়ন, এবং যদি বাস্তবায়নের পথে কোনো বাধা আসে সেটাকে দূর করা। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার এখানে পারফরমেন্স ম্যানেজমেন্টের থাকে সেটা হচ্ছে কর্মীদেরকে নিয়ে, যে কর্মীদেরকে আপনি দিক নির্দেশনা দিবেন, তাদের এখানে কার্য প্রতিক্রিয়া কি, তারা কাজটা পজিটিভলি নাকি নেগেটিভলি নিচ্ছে সেটা আপনি দেখবেন, এবং মান নির্ধারণ করে দিতে হবে। একটা স্ট্যান্ডার্ড আপনার নির্ধারণ করতে হবে যে এতটুকু করলে কাজটা আপনার অ্যাকসেপ্টেড হবে, আর এর নিচে করলে ভ্যালু স্ট্যান্ডার্ড হবে। তো ভ্যালু স্ট্যান্ডার্ড যে কাজগুলো আছে সেটা আমার প্রতিষ্ঠানে আমি আশা করি না, এটাও কর্মীদেরকে জানাই দিতে হবে। এবং এখানে মান নির্ধারণ এবং যাচাইকরণ এই কাজটা আপনারা এখানে কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে এটা আপনার করে নিতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে আমরা এই পারফরমেন্স ম্যানেজমেন্টের প্রথম কাজটা বা উদ্দেশ্য যেটা আছে, আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের প্রথম উদ্দেশ্যটাই থাকবে হচ্ছে আপনার কৌশলগত, দ্বিতীয় উদ্দেশ্যটা থাকবে হচ্ছে কর্মীদের সাথে যোগাযোগ সংক্রান্ত, এবং তৃতীয় উদ্দেশ্যটা থাকবে এটাও কর্মীদের সাথে, তাদেরকে কিভাবে আপনি মোটিভেটেড করবেন সেটা নিয়ে। তো পারফরমেন্স ম্যানেজমেন্টের মূল কথা হচ্ছে আগে প্রথম হচ্ছে আপনি পারফরমেন্সের স্ট্যান্ডার্ডটা সেট করবেন যে আপনি কি করতে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কর্মীদের সাথে যোগাযোগ করবেন যে আমি এই জিনিসটা করতে যাচ্ছি বা আমি এই কৌশলটা আমি বাস্তবায়ন করতে যাচ্ছি। তো সেইভাবে আপনি কর্মীদেরকে নির্দেশ দিবেন, সেভাবে আপনি কর্মীদেরকে গাইড করবেন, এবং সেইভাবে কর্মীদেরকে আপনি সময়ে সময়ে তারা যদি ভুল পথে পরিচালিত হয় তাদেরকে কিন্তু আপনি মূল্যায়ন করে সঠিক পথে নিয়ে আসবেন। তৃতীয় হচ্ছে তারা আপনি যতই তাদেরকে আপনি কাজ করতে উৎসাহিত করেন, এক সময় না এক সময় যে তারা কিন্তু আপনার কাজে ঢিলামি দিবে। তো সেই ক্ষেত্রে তৃতীয় কাজটা হচ্ছে আপনার এখানে প্রণোদনার প্যাকেজ তৈরি করতে হবে, সময় সময় আপনার প্রণোদনার প্যাকেজ তৈরি করতে হবে। তো এইখানে কর্মীদের আচরণ, কার্যের মূল্যায়ন এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা, এবং সার্বক্ষণিক এখানে উন্নয়ন এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করার একটা সিস্টেম চালু করতে হবে। তো এইভাবেই আমরা এখানে পারফরমেন্স ম্যানেজমেন্টটা করে থাকি, বা পারফরমেন্স ম্যানেজমেন্টের এই 3টা উদ্দেশ্যের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের
যে আমরা বলি যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, সেটা কিন্তু আমরা এখানে এনশিওর করতে পারি। তো এই পারফরমেন্স ম্যানেজমেন্টের এই যে উপরে আপনার এখানে 15টা উদ্দেশ্য দেওয়া আছে, এইগুলার এখানে সারা অংশ হচ্ছে এই নিচের 3টা বিষয়। তো আপনি চাইলে এই 15টা বিষয় আপনি পড়ে নিতে পারেন যে পারফরমেন্স ম্যানেজমেন্টের উদ্দেশ্য আসলে কি। যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা, পরিকল্পনা ঠিক করা, এরপরে কর্মীদের লক্ষ্যের সাথে আপনার পরিচিত করায় দেওয়া, এবং প্রতিষ্ঠান কর্মীদের নিকট থেকে কি চাচ্ছে সেটা তাদেরকে জানানো, এবং প্রতিষ্ঠানের এই কাজগুলো করলে কর্মীরা কিভাবে আপনার বেনিফিটেড হবে সেটা তাদেরকে বলা, তাদের কাজটা মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার প্রদান করা, এবং তাদেরকে আপনার সময়ে সময়ে এখানে তাদের ভিতরে যে লুকায়িত প্রতিভা আছে সেটাকে জাগ্রত করার জন্য তাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। এই সবগুলোই আপনার এখানে পারফরমেন্স ম্যানেজমেন্টের কাজ, যেটা দিয়ে আমরা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বা প্রতিযোগী থেকে ভালো অবস্থানে থাকা এবং সবসময় মুনাফা করে প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাওয়া, এই উদ্দেশ্যটা কিন্তু আমরা অর্জন করতে পারি। তো আমরা এরপরে চলে যাবো হচ্ছে 10.2-তে। 10.2 হচ্ছে আপনার সরাসরি আপনার স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার, যে আপনার এখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে আপনি কৌশলগত পরিকল্পনা বলতে কি বুঝেন। তো এটা আমরা একটু রিমাইন্ড করে দিই, এগুলো আপনারা আগেও পড়ছেন। কৌশলগত পরিকল্পনা বলতে আমরা কিন্তু এখানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা এবং নীতি নির্ধারণ এবং রণনীতি নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকেই আমরা এখানে কৌশলগত পরিকল্পনা বলি। মূল কথা হচ্ছে কৌশলগত পরিকল্পনা বলতে যেই পরিকল্পনা কৌশল গ্রহণের সাথে জড়িত, সেই পরিকল্পনাটাকে আমরা এখানে কৌশলগত পরিকল্পনা বলতেছি। যেমন এখানে কৌশলের সাথে জড়িত পরিকল্পনা কোনটা, সেটা হচ্ছে আমরা কৌশল বলতেই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করাটা, এটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড়, আমরা এটা বলি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় উদ্দেশ্যই থাকে এটা, যে আপনার প্রতিষ্ঠানের ভিশন মিশন কি হবে সেটা আগে নির্ধারণ করা। তো সেটার উপরেই আমরা দেখেছি যে আমাদের নীতি নির্ধারণ যেটা হয় সেটার উপরে ভিত্তি করেই আমাদের এই নীতি নির্ধারণটা হয়, এবং সেই নীতির উপরে ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এখানে যেটা অবজেক্টিভস আছে বা স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু আমরা ডিজাইন করি। তো সেই কারণে আমরা কৌশলগত পরিকল্পনা বলতেই প্রতিষ্ঠানের কৌশলের সাথে যে পরিকল্পনাগুলো জড়িত থাকে সেটাকে মিন করি, এবং এটা লং টার্ম একটা আপনার স্ট্র্যাটেজি বা এখানে প্ল্যানিং আমরা বলে থাকি, এবং যেটা প্রতিষ্ঠানের অব্যাহত আপনার যে প্রফিট আছে সেটা নিশ্চিত করার জন্য, এবং প্রতিষ্ঠানটাকে উন্নতি সাধন করা, এবং প্রতিষ্ঠানটাকে সবসময় আমরা বলি সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস দেওয়ার জন্যই কিন্তু আপনার এখানে কৌশলগত পরিকল্পনাটা নেওয়া হয়। তো এই কৌশলগত পরিকল্পনার সাথে যে বিষয়গুলো জড়িত থাকে, এটা একটু আপনারা যদি দেখেন যে আমরা কৌশলগত পরিকল্পনাটা বলছি হচ্ছে, কৌশলগত পরিকল্পনাটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা যেটা কৌশল প্রণয়নের সাথে জড়িত থাকে, যেটা প্রতিষ্ঠানের আপনার প্রবৃদ্ধি বা মুনাফা নিশ্চিত করে, এবং এটা লং টার্ম কিভাবে প্রতিষ্ঠান ধরে রাখতে পারে সেইটার ক্ষেত্রেও নিশ্চয়তা প্রদান করে থাকে এই আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সাথে কোন কোন বিষয়গুলো জড়িত থাকে যেটা আমার লং টার্ম মুনাফা নিশ্চিত করতে পারে, সেটা হচ্ছে আপনার এখানে আমি হাইলাইট করে দিয়েছি। দেখেন, নতুন পণ্য উৎপাদন করলে বা নতুন আপনি যদি ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনি পণ্যের সাথে এই ফিচারগুলো যোগ করেন, তাহলে সবসময় ক্রেতারা আপনার পণ্যের সাথে কিন্তু আকৃষ্ট থাকবে। এরপর হচ্ছে আপনার প্রচলিত পণ্য যেটা আছে এটার আধুনিকীকরণ যদি আপনি করেন, যেমন আমরা মোবাইল ফোনের কথা বলি যে মোবাইল ফোন আগে শুধু কথাই বলা হইতো, আর এখন আমরা মোবাইল ফোনে কোনো কথাই বলি না। আমরা মোবাইল ফোন দিয়ে কিন্তু যত ধরনের কাজ আছে সবই করি, কথাটাই খুব কম বলি। তো এইভাবে আমরা পণ্যের এখানে আধুনিকরণ দেখি, যেটার মাধ্যমে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু পণ্যটাকে ডিজাইন করা হয়। এরপর বাজার সম্প্রসারণের কাজ, অথবা আমরা এখানে উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত যে কাজগুলো আছে, তো এইগুলাকে আমরা এখানে বলছি যে এগুলা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কর্মসূচি, বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে আমরা এই কাজগুলোকে ফোকাস করেই যখন আমরা পরিকল্পনা সাজাই তখনই এটাকে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি। আপনি যদি লং টার্ম মুনাফা ধরে রাখতে চান, অবশ্যই আপনার নতুন পণ্য ডিজাইন করতে হবে, আপনার পণ্যে আধুনিকায়ন আনতে হবে, কাস্টমাইজেশন আপনার করতে হবে। পণ্য যদি আপনি কাস্টমাইজেশন না করেন, আপনি যদি এখানে আমরা যেটা বলি যে প্রচার প্রসার বা মার্কেটিং যদি না করেন, নতুন মার্কেটিং এর স্ট্র্যাটেজি যেগুলো আছে, সোশ্যাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এইগুলোতে যদি, অথবা আমরা এই যে এআই বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কাস্টমারের পালস বুঝা, এটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এখানে লং টার্ম আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস বা প্রতিযোগী থেকে ভালো সুবিধা কিন্তু আপনি পাবেন না। তো সেই কারণে আমরা এখানে কৌশলগত পরিকল্পনা বলতে আমরা এই রণনীতিটাকেই বলি, যেটা কৌশলের সাথে সরাসরি জড়িত থাকে। তো এখানে কৌশলগত পরিকল্পনা নিয়ে অনেকেই সংজ্ঞা প্রদান করেছেন,
আপনি গিবসনের একটা সংজ্ঞা আছে, গিবসনের সংজ্ঞা যেটা আছে উনি বলেছেন যে কৌশলগত পরিকল্পনা সেই সকল কার্যাবলীর অন্তর্ভুক্ত করে যা নির্দিষ্ট সাংগঠনিক মিশন, সাংগঠনিক উদ্দেশ্য এবং যথাযথ কৌশল উন্নয়ন করে যাতে সমগ্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা যায়। তো মূল কথা ঘুরে ফিরে একটাই, যে প্রতিষ্ঠানের ভিশন, মিশন এবং লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা, যেটার মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য অর্জিত হয়। এটাই এখানে ওরা মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতেছে। যে আর ট্রেরি বলেছেন, তো উনি বলেছেন যে কৌশলগত যে পরিকল্পনাটা আছে এটা হচ্ছে আপনার একজন ব্যবস্থাপককে আকস্মিক বা হঠাৎ করে কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটা কিভাবে মোকাবেলা করা যাবে, অথবা কোনো ভুল ত্রুটি যদি হয় সেটা কিভাবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটাকে সংশোধন করা যাবে, এবং ভবিষ্যতের কিভাবে আপনি পরিকল্পনা করবেন, এইগুলোর সাথে যখন আপনার রিলেটেড কোনো আপনি কোনো কাজ করবেন সেটাকেই এখানে জর্জ আর টেরি বলছেন, সেটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক পরিকল্পনা বা কৌশলগত পরিকল্পনা। তো মূল কথা, আপনি এই দুইটা সংজ্ঞা থেকেই আপনি কৌশলগত পরিকল্পনার সংজ্ঞাটা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারেন, যে আপনার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে আপনার যে কোনো হঠাৎ আকস্মিক কোনো ধরনের সমস্যা আসতে পারে সেটা আপনি কিভাবে মোকাবেলা করবেন, অথবা যে কোনো ধরনের প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করবেন। তো এইগুলোর নিয়ে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, এটাকে কিন্তু আমরা এখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আপনার অনেকগুলো এখানে স্টেপ আছে। যদি আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিতে চান, আপনার প্রতিষ্ঠানে যদি আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডেভেলপ করতে চান, আপনার এখানে 7টা স্টেপ আছে, 1 2 3 4 5 আচ্ছা 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপের মাধ্যমে আপনি যে কোনো প্রতিষ্ঠানে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আপনি নিতে পারবেন বা কৌশলগত পরিকল্পনাটা আপনি প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে পারবেন। তো এগুলো আপনারা আগেও করছেন, এগুলো নিয়ে আমি এত বিস্তারিত বলবো না। তো এগুলো প্রথমে হচ্ছে আমরা যে কোনো পরিকল্পনা নিতে গেলে, পরিকল্পনা গ্রহণ করতে গেলে আপনার পরিকল্পনার যে স্টেপগুলো আছে সবগুলো সেম। আপনি পরিকল্পনার আপনার স্ট্র্যাটেজিক পরিকল্পনা হোক, আপনার যে কোনো ধরনের পরিকল্পনা হোক, পরিকল্পনার স্টেপগুলো প্রায় কাছাকাছি, সেটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা হোক আর যে কোনো ধরনের পরিকল্পনাই হোক। তো এখানে আমরা স্ট্র্যাটেজিক পরিকল্পনার যে স্টেপগুলো আছে কিভাবে কাছাকাছি আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমরা পরিকল্পনা নিতে গেলে জানি যে আমি কেন পরিকল্পনা নিচ্ছি, সেই উদ্দেশ্যটা আগে ঠিক করতে হয়। আসলে আমি কি করতে যাচ্ছি, পরিকল্পনার যে সংজ্ঞা সেটা আমরা জানি যে ব্রিজিং বিটুইন দ্য আপনার বর্তমান স্ট্যাটাস কো যেটা আছে, এই স্ট্যাটাস কো থেকে আপনার ভবিষ্যতে আপনি কোথায় যেতে যাচ্ছেন, এটার ভিতরে যে ব্রিজ তৈরি করা বা আমরা এখানে যে কানেক্টিভিটি তৈরি করা, এই কানেক্টিভিটির যেই কাজগুলা, এটাকে কিন্তু আমরা এখানে পরিকল্পনা বলি। পরিকল্পনা বলতে বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়ার জন্য যে কাজগুলা আগে ভাগে আপনার চিন্তা করে সাজিয়ে রাখা হয় সেটাকে আমরা কিন্তু পরিকল্পনা বলি। তো আমরা এখানে কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রেও যদি বলি যে কৌশলগত পরিকল্পনা আপনি কিভাবে তৈরি করবেন, প্রথমেই হচ্ছে আপনার উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে হবে, মানে আপনি কি করতে যাচ্ছেন ভবিষ্যতে সেটা আপনার এখানে প্রথমেই ঠিক করতে হবে। সেই উদ্দেশ্যটা নির্ধারণ করার পরে এই উদ্দেশ্য আপনি কিভাবে অর্জন করবেন, কোনটা আপনার প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য, কোনটা আপনার লং টার্ম, কোনটা শর্ট টার্ম, কোনটা মিডল টার্ম, এগুলো কিন্তু আপনার আগেই উদ্দেশ্যটা ঠিক করে নিতে হবে। এই উদ্দেশ্য ঠিক করার পরে আপনি সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে গেলে এর পরবর্তীতে আপনার তথ্য সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। যে তথ্য সংগ্রহ বলতে আমরা তথ্যটা বিভিন্ন জায়গা থেকে আমরা পেতে পারি, কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্য আপনার সব সময় কার্যকরী। তো সেই কারণে আপনি তথ্যটা কোন জায়গা থেকে কালেক্ট করতেছেন, সেটা সেকেন্ডারি সোর্স নাকি অথেন্টিক সোর্স, প্রাইমারি সোর্স, সেটা কিন্তু আপনার খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সেই তথ্যটা আপনার সংগ্রহ করতে হবে। ভুল তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আপনি ভবিষ্যতের কোনো পরিকল্পনা করলে সেই পরিকল্পনাটা কিন্তু কোনো কাজে আসবে না। তো সেই কারণে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি তথ্য সংগ্রহ করবেন। প্রথম হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করবেন, দ্বিতীয় হচ্ছে সেই উদ্দেশ্য অর্জনের জন্য আপনার যে যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে বা দরকার পড়বে সেগুলো আপনি সংগ্রহ করলেন, বিশ্লেষণ করলেন। সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি পরিবেশ মূল্যায়ন করবেন, যে পরিবেশটাতে আপনি ভবিষ্যতে যেতে যাচ্ছেন, যে ভবিষ্যতে আপনার যে টার্গেট, তো সেইটাতে আপনার প্রভাব বিস্তার করতে পারে এরকম বিষয়গুলো আপনার এই ক্ষেত্রে 3 নাম্বার স্টেজে এসে মূল্যায়ন করতে হয়। যেমন আপনার প্রতিযোগী আপনার এই টার্গেট বা আপনার যে কৌশল এটার উপর কিভাবে প্রভাব ফেলবে, প্রযুক্তির পরিবর্তন অথবা সামাজিক অবস্থার পরিবর্তন বা রাজনৈতিক প্রভাব, এটা আপনার কৌশলের উপরে কিভাবে প্রভাব ফেলবে, এটা কিন্তু আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে তৃতীয় স্টেজে পরিবেশ মূল্যায়নে কিন্তু আপনার এটা খুব ভালো করে মূল্যায়ন করে নিতে হবে। কোনো কারণে যদি আপনার সরকার চেঞ্জ হয়ে যায়, আপনার পরিকল্পনাতে কিন্তু
এটা বিরাট প্রভাব ফেলবে। তো সেই ক্ষেত্রে আগে ভাগে চিন্তা ভাবনা করেই কিন্তু আপনার এখানে কাজে নামতে হবে। যেমন আমরা এখন বর্তমান সরকার যেটা দেখি যে বর্তমান সরকার 2023 সাল পর্যন্ত আছে। এখন বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো আছে এইগুলা যারা নিচ্ছে তারা কিন্তু একটা টেনশনে সবসময় থাকে যে 2023-এর পরে যদি সরকার কোনো কারণে কন্টিনিউ না করে কিন্তু তাদের প্রজেক্টগুলো কিন্তু আটকে যাবে এবং তাদের হিউজ পরিমাণ কিন্তু এখানে লস হবে। তারপরেও তারা রিস্ক নিয়ে কিন্তু ক্যালকুলেশন করে কাজগুলো নিচ্ছে। এরপর হচ্ছে আপনার এখানে সম্পদের নিরীক্ষা। এই যে এখানে সম্পদের কথাটা চলে আসে যে আপনি সবকিছুই করবেন, পরিকল্পনার মূল ভিত্তিটাই থাকে হচ্ছে আপনার সম্পদের উপরে। আপনার এখানে যে রিসোর্সেস গুলো আছে, প্রতিষ্ঠানে 4 ধরনের রিসোর্সেস থাকে। তো এই রিসোর্সেস গুলো আপনার বর্তমানে কি পরিমাণে আছে এবং ভবিষ্যতের কাজ করতে গেলে আপনার এই রিসোর্সেস দিয়ে হবে কিনা নাকি নতুন রিসোর্সেস আপনার লাগবে সেটা কিন্তু আপনার এখানে যাচাই বাছাই করে নিতে হবে। আপনার যে হিউম্যান রিসোর্স আছে এটাও যুগোপযোগী কিনা সেটা আপনার বের করে নিতে হবে এবং আপনার এখানে ফিজিক্যাল রিসোর্সেস যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আছে, এগুলো কিন্তু আপনার এখানে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। এরপর হচ্ছে বিকল্প স্ট্র্যাটেজি, যে আমরা সবসময় প্ল্যান বির কথা আমাদের মাথায় রাখতে হয়। স্ট্র্যাটেজির মূল কথাই হচ্ছে আপনার প্ল্যান বি সবসময় মাথায় রাখতে হবে যে আমার প্ল্যান বি কি, যে আপনার কোনো কারণে আমার ধরেন যে স্ট্র্যাটেজির পরিবর্তন হইতে পারে। তো আমরা এখানে আমরা ছোট ছোট ভাবে কাজগুলোকে ভাগ করে নিয়েও আমার যে বড় কাজটা সেটাকে আমি করতে পারি, অথবা আমরা এখানে বিকল্প ভাবে কাজের একটা কাজ যদি না হয় বা একটা কৌশল যদি না হয় অন্য কৌশল দিয়ে আমি সেই কাজটা অর্জন করার জন্য আমি আগায় যেতে পারি। যেমন এখানে অনেকগুলো কৌশলের কথা আমরা আগে যেগুলো পড়ছি, কৌশলের প্রকারভেদে এই যে ঝোপ বোঝে আপনার কোপ মারা অথবা আপনার ধীরে চলনীতি, এইগুলা কিন্তু আপনি এখানে কাজে লাগাইতে পারেন। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিক চয়েস যেটা আছে, আমরা লাস্টে এসে আমরা সব বিকল্পগুলা, আমার যতগুলা বিকল্প আছে 3টা বিকল্প বা 4টা বিকল্প যেটাই হোক, এই বিকল্পগুলা থেকে আমার সর্বোত্তম বিকল্প যেটা আছে সেটা আমার এখানে লাস্টে এসে বাছাই করে নিতে হবে এবং এই সর্বোত্তম বিকল্পটাই হবে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কৌশলগত পরিকল্পনার মূল পরিকল্পনা। তো আমরা এখানে সর্বোত্তম বিকল্প যেটা আছে এটা যাচাই করার জন্য বা এখানে নির্ধারণ করার জন্য এখানে কিছু টেকনিক আছে, যেমন বাহ্যিক নির্ভরশীলতা উপাদান, আপনার কোন বিকল্পে কেমন লাগবে এবং কোন বিকল্পে আপনার ঝুঁকি বেশি, হ্যাঁ, তো এইগুলো আপনি মূল্যায়ন করে কিন্তু আপনার এখানে স্ট্র্যাটেজিটা আপনি নিয়ে নিতে পারেন। তো এইভাবে আমরা এখানে 10.2 যেটা আছে এটার আলোচনা আমাদের এখানে শেষ। আমরা 10.3 যেটা আছে 10.3 তে আমরা বিস্তারিত কোনো আলোচনা এখানে বেশি কিছু নাই। 10.3 তে আপনার সংযোগের কথা বলেছে যে আপনার এখানে এই কৌশলগত পরিকল্পনা এবং পারফরমেন্স ম্যানেজমেন্ট এটার ভিতরে আপনার সম্পর্ক কি। তো কৌশলগত পরিকল্পনা এবং পারফরমেন্স ম্যানেজমেন্টের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে। যেমন আমরা কৌশলগত পরিকল্পনা বলতে এই যে প্রতিষ্ঠানের যে কৌশল আছে, প্রতিষ্ঠানের যে কৌশল সেটাকে আমরা এখানে ভিশন, মিশন, লক্ষ্য এবং স্ট্র্যাটেজি এগুলোকে এইভাবে ভাগ করি। তো এই প্রতিষ্ঠানের সার্বিক কিছু কৌশল থাকে, এইটাকে আবার ভাগ করে নিয়ে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইউনিটগুলা সার্বিক কৌশলের উপর ভিত্তি করে আপনার ইউনিটের কৌশল বা ভিশন, মিশন এই বা লক্ষ্যটা ঠিক হয় এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরের যে ডিপার্টমেন্টগুলা এই যে উপরের ইউনিট অনুযায়ী যেই কৌশলগুলো তারা ভাগ করে নিল, এটার উপরেই কিন্তু আপনার ওই ডিপার্টমেন্টের কর্মীদের আপনার মূল্যায়নটা হয়, যেটা আমরা পারফরমেন্স ম্যানেজমেন্টের পার্ট বলতেছি। যে আমার উপরের ইউনিটের কৌশলটা নির্ভর করে হচ্ছে আমার ওভারঅল বা সামগ্রিক কৌশলের উপরে। তো এই সামগ্রিক কৌশলের উপরেই ভিত্তি করে ইউনিটের কৌশলটা তৈরি হয় এবং এই ইউনিটের কৌশলটার উপরে ভিত্তি করেই কিন্তু আমি প্রত্যেকটা ইউনিটের ভিতরে যে বিভাগগুলো আছে এই বিভাগের কর্মীদের কাজ, জ্ঞান, দক্ষতা এগুলা কিন্তু আমরা এখানে বর্ণনা করি এবং এইগুলার মূল্যায়ন করি ব্যক্তি এবং দল হিসাবে, যে তারা কিভাবে কতটুকু পারফরমেন্স করতে সক্ষম। তো এইভাবে আমরা দেখি যে একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড এবং একটা আরেকটাকে প্রভাবিত করে। তো এটা নিয়ে আমরা আর এখানে আলোচনা করলাম না। আমরা এখানে কার্য সম্পাদন পরীক্ষণ নিয়ে আলোচনা করব। কার্য সম্পাদন পরীক্ষণ নিয়ে আলোচনা করি, আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। তো কার্য সম্পাদন পরীক্ষণ যেটা আছে, আমরা কার্য সম্পাদন পরীক্ষণ নিয়ে যেটা বলি যে এটা হচ্ছে অনেকটা বলা যায় যে জাহাজের দিক নির্দেশনার মতোই। যে আপনার আমরা স্টিয়ারিং যেটা বলি, গাড়ির স্টিয়ারিং যেমন আপনার এখানে পরীক্ষণটা বা মনিটরিংটাও হচ্ছে এরকম। আপনি সময়ে সময়ে যদি আপনার কর্মীদের কাজটা যদি আপনি মনিটর না করেন তারা কিন্তু ভুল পথে যাবে, ঠিক আছে। আপনার যারা নতুন কর্মী, হ্যাঁ, তারা কিন্তু ওই যে নতুন ড্রাইভারের মতোই। আপনি যদি ড্রাইভিং সিটে তাদেরকে বসান তারপরেও আপনি প্রশিক্ষক হিসাবে কিন্তু সব একটু পরে পরেই তার যে স্টিয়ারিংটা আছে একটু ধরে ধরে ঠিক করে দিতে হয়, নাহলে কিন্তু সে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় আপনার গাড়ির 12টা বাজায় দিবে। তো সেই কারণেই আপনার কার্য সম্পাদন প্রশিক্ষণেরও মূল উদ্দেশ্যই থাকে
যে আপনার প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তারা কিভাবে কাজ করতেছে সেটা আপনি প্রথমেই মনিটর করবেন, হাঁটবেন, দেখবেন যে ম্যানেজাররা সবসময় আপনার ফ্লোরে এসে হাঁটে এটা দেখে যে প্রতিষ্ঠানের কর্মীরা কিভাবে কাজ করছে। তো কারো কাজ যদি ভুল হয় সেটা কিন্তু ঠিক করার দায়িত্বটাও এই যারা প্রোডাকশন ম্যানেজার আছে তারা, অথবা তারা তাদের নিচে যদি কেউ থাকে ফ্লোর ম্যানেজার, আমরা বলি তাদেরকে হচ্ছে এখানে ফোরম্যান বা সুপারভাইজার, তাদের দায়িত্ব কিন্তু কর্মীদেরকে সঠিকভাবে কাজটা ধরায় দেওয়া। ফোরম্যানরা বা সুপারভাইজাররা কি করে, যে কর্মীরা ধরেন যে সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা কিন্তু তারা এখানে চেক করে। যেমন এটা আমরা এই যে কিউসি ডিপার্টমেন্ট বলি, যে কোয়ালিটি চেকার আছে, তো কোয়ালিটি চেকাররা কিন্তু কাজটা শেষ হয়ে গেলে কোয়ালিটিটা চেক করে। কিন্তু এখানে যারা সুপারভাইজার আছে তারা কিন্তু কন্টিনিউয়াস আপনার কর্মীদেরকে সুপারভাইজ করে। একটা লাইনে, প্রতিষ্ঠানের একটা লাইনে ধরেন যে 20 জন বা 25 জন কর্মী কাজ করে, তো এই 20 জন বা 25 জনকে মনিটর করার জন্য একজন দলনেতা বা সুপারভাইজার নির্ধারণ করে দেওয়া হয়। এই সুপারভাইজার কন্টিনিউয়াস, তার কোনো কাজ নাই, সেই 25 জনের কাজটা মনিটর করে যে 25 জনের কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। কারো কাজে যদি ভুল থাকে, বিন্দুমাত্র ভুল থাকে, সেটা কিন্তু সে সাথে সাথে ধরে সংশোধন করে দেয়। তাহলে দেখা যায় যে আপনার পুরা আপনার কাজটাই কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়। তো এই কারণে আমরা এখানে কার্য সম্পাদন পরীক্ষণ যেটা আছে সেটাকে খুব গুরুত্বপূর্ণ কাজ বলি। তো এটাকে বলা হচ্ছে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়ের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে ব্যক্তি বা দল কর্তৃক সম্পাদিত কার্য এখানে পরিমাপ করা হয় এবং এটার ফলপ্রসূতা নির্ধারণ করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তো মনিটরিং এর মূল কাজটাই হচ্ছে আপনারা ম্যানেজমেন্টের যে কন্ট্রোলিং মনিটরিং এর বিষয়টা এটা, আর এখানে এই পারফরমেন্স মনিটরিং সেম কথাই। মনিটরিং এর মূল কথাই থাকে হচ্ছে আপনি একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা আপনি মেজার করবেন, যে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা আপনি ফলপ্রসূতাটা বা ইফেক্টিভনেসটা আপনি মেজার করবেন, এবং সেটা অনুযায়ী যদি কাজটা না হয়, ভুল ত্রুটি থাকে, সেটা আপনি সংশোধনের ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে আপনার মূল কাজ মনিটরিং এর। তো আমরা এখানে মনিটরিং এর ক্ষেত্রে আমরা দেখি যে আপনাদের এখানে মনিটরিং এর আমরা যে বিষয়গুলো মাথায় রাখি, যে আপনার মনিটরিং এর ক্ষেত্রে নিয়মিতভাবে এখানে প্রতিষ্ঠানের কর্মী যারা আছে তাদেরকে কিন্তু মনিটরিং এর ক্ষেত্রে আমরা বলি তাদেরকে কন্টিনিউয়াস একটা এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে বা ট্রেনিং এর ভিতর দিয়ে তাদেরকে নিতে হয়, উন্নয়ন করতে হয়, এবং পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ আপনার যে স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে এটা ধরে রাখার জন্য তাদেরকে সবসময় এখানে মোটিভেশন দিতে হয়। এবং আমরা এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা এখানে পারফরমেন্স মনিটরিং এর বিষয় হিসেবে বলি, যে আমার যে কাঙ্ক্ষিত যে পারফরমেন্সটা, সেই কাঙ্ক্ষিত পারফরমেন্সটা অর্জন করার জন্য আমার কর্মীদের যেভাবে কাজ করা দরকার সেভাবেই আমি তাদেরকে ট্র্যাকে রাখবো। এই ট্র্যাকে রাখার জন্য তাদেরকে নিয়মিত আপনার এখানে প্রশিক্ষণ দিতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, এবং প্রশিক্ষণ ডেভেলপমেন্ট দেওয়ার পরে যেই স্টেজে তারা গিয়েছে সেই স্টেজে যাতে তারা কাজটা করে যায় সেই জন্য তাদেরকে আপনার টাইম টু টাইম মনিটরিং করতে হবে এবং ধরে রাখতে হবে যাতে ওই স্টেজ থেকে কাজটা আবার পড়ে না যায়। তো এইভাবেই আমরা এখানে মনিটরিং এর কাজটা এখানে বলে থাকি, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, যে এখানে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ আছে আমরা পারফরমেন্স মনিটরিং এর জন্য, যেমন বিভিন্ন ধরনের সংশোধনমূলক আপনার এখানে পদক্ষেপ গ্রহণ করতে হয়, এবং এখানে এই পদক্ষেপের ফলে আপনার কাজের প্রভাব কতটুকু পড়ছে, কাজটা কি সংশোধিত হয়েছে কিনা সেটা আপনার এখানে পরবর্তীতে এটার প্রভাব বা প্রতিক্রিয়াটা আপনার দেখতে হয়। আপনি কর্মীদের একটা কাজ ভুলিতেছে, এটা যদি আপনি তাকে ধরাই দিচ্ছেন এবং সে যদি ঠিক না করে আবার ভুল করে, সেক্ষেত্রে আবার তাকে এটা সংশোধন করে দিতে হবে। তো সেই কারণে এই প্রভাব প্রতিক্রিয়াটাও আপনার দেখতে হবে। এরপরে হচ্ছে আপনার এটার ফলপ্রসূতাটা বা রেজাল্টটা, আউটকামটা আপনার পরবর্তীতে আসতেছে কিনা সেটা দেখতে হবে, এবং এখানে কর্মী কর্তৃক কতটুকু ভ্যালু অ্যাড হয়েছে সেটাও আপনি লাস্টে বের করবেন। তো প্রথমেই হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ঠিক করলেন, স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন, যদি না হয় সেই ভুলটা আপনি বের করবেন, ভুলটা আপনার সংশোধন করার জন্য আপনি পদক্ষেপ নেবেন, পদক্ষেপ নেওয়ার পরে আপনার সেই অনুযায়ী সে কাজ করলো কিনা সেই প্রভাব প্রতিক্রিয়াটা আপনি দেখবেন। দেখার পরে আপনার এখানে এই যে এই প্রভাব প্রতিপত্তির উপর ভিত্তি করে আমরা দেখি যে প্রতিষ্ঠানের কর্মীরা সঠিকভাবে কাজ করে, অনেক সময় আবার প্রতিষ্ঠানের ইফেক্টিভলিও কাজ করে, আবার ইফিসিয়েন্টলিও কাজ করে। সে ইফিসিয়েন্টলি মানে সম্পদের সঠিক ব্যবহার করে কাজ করতেছে কিনা, নাকি সে কাজ সঠিকভাবে করতেছে কিন্তু অনেক তার এখানে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটাও আপনার খেয়াল রাখতে হবে। এবং লাস্টে এটা কতটুকু ভ্যালু অ্যাড করলো বা এখানে কতটুকু মূল্য সৃষ্টি করলো সেটাও আপনার এখানে দেখতে হবে। তো এইভাবে আমরা এখানে কার্য সম্পাদন পরীক্ষণ যেটা আছে এটা আমরা এখানে করে থাকি। তো কার্য সম্পাদন পরীক্ষণের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের লাস্টে আমরা চলে আসলাম। এই চ্যাপ্টারের লাস্টে হচ্ছে 1.5 এ কার্য সম্পাদন পরীক্ষণের প্রক্রিয়া, যে আপনি কার্য সম্পাদন
পরীক্ষণটা কিভাবে করবেন। একটু আগে যেটা আমরা বলছি যে এই যে পারফরমেন্স আপনার মনিটরিংটা আপনি কিভাবে করবেন, একটা প্রতিষ্ঠানের পারফরমেন্স মনিটরিং করতে গেলে আপনার এই স্টেপগুলো আপনার লাগবে। আমরা এখানে 6টা স্টেপের কথা বলি, এই 6টা স্টেপ আপনারা আগেও জানেন, এটা কন্ট্রোলিং এর একটা সিস্টেম। তো এখানে প্রথমেই হচ্ছে আপনার এখানে সম্পাদিত কার্য পর্যবেক্ষণ এবং দলিল সংরক্ষণ করা, যে আপনার যতটুকু কাজ হয়েছে সেটা আপনি অবজারভেশন করতে পারেন, এটা ট্র্যাক রেকর্ড। আচ্ছা, এটা আমার একটু পরে কেটে যেতে পারে, একটু পরে কেটে যাবে, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে। আমাদের এইটা শেষ, আমরা 10 পয়েন্ট শেষ হয়ে গেলে আমরা 11 যেটা আছে 11টাও আজকে একটু টেনে দিব, তাহলে আর আপনার মোটামুটি চ্যাপ্টার কভার হয়ে যাবে, আপনাদের আর এই এইচআরএম স্ট্র্যাটেজিক এইচআরএম নিয়ে আর চিন্তা করতে হবে না। তো আমাদের এখানে তো আমাদের এখানে কার্য সম্পাদনের পরীক্ষণ যে প্রক্রিয়াটা আছে, কার্য সম্পাদন পরীক্ষণ প্রক্রিয়াতে আমার 6টা স্টেপ আপনি একটু ফলো করতে হবে। 6টা স্টেপ আপনারা এগুলো আগেও পড়েছেন, তো 6টা স্টেপ একটু ডিফারেন্ট ভাবে এইখানে যেহেতু পারফরমেন্স মনিটরিং এর সাথে জড়িত, এটা মনিটরিং এর স্টেপ, পারফরমেন্স মনিটরিং এর সাথে যেহেতু জড়িত, এটা পারফরমেন্স রিলেটেড কাজ। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার পারফরমেন্স ম্যানেজমেন্টের প্রক্রিয়া যেটা আছে, আমরা কার্য সম্পাদন মনিটরিং এর প্রক্রিয়া কার্য সম্পাদন মনিটরিং এর প্রক্রিয়া যেটা আছে, আমরা প্রথমে হচ্ছে সম্পাদিত কাজটা পর্যবেক্ষণ করব এবং সেই অনুযায়ী ডকুমেন্টেশনটাও তৈরি করব। আমার যে কাজটা হয়েছে, কে কিভাবে কাজটা করলো, আপনার কোন লাইন কিভাবে কতটুকু আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করেছে, সেটা কিন্তু আমরা এখানে যদি ডকুমেন্টেশন না করি তাহলে কিন্তু আমি ট্র্যাক করতে পারবো না। তো এই ট্র্যাকিং এর জন্য বা ডকুমেন্টেশনের জন্য আমরা ম্যানুয়ালিও আপনার এখানে কাগজপত্রের মাধ্যমে ডকুমেন্টেশন করতে পারি, পাশাপাশি এটা ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন সিম্বলের মাধ্যমে করতে পারি। যেমন সবচেয়ে ভালো কাজ করলে গ্রিন, এর চেয়ে মোটামুটি কাজ করলে ইয়েলো, আর এর চেয়ে নিম্নমানের কাজ করলে রেড, মানে তাদেরকে আরো ডেভেলপ করতে হবে। তো রেড, ইয়েলো, গ্রিন, তো এভাবেও কিন্তু আমরা কালার দিয়েও কিন্তু আপনার এইখানে ডকুমেন্টেশনটা করতে পারি, যে কোন কর্মীরা ধরেন যে দক্ষ, কারা মোটামুটি মানের, আর কারা অদক্ষ। তো এই কাজের পরে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে সম্পাদিত কার্য বিশ্লেষণ করা, যে আপনার সম্পাদিত কাজ যেটা করেছে কর্মীরা, এখন আমি যেহেতু পারফরমেন্স মনিটরিং করতেছি, মনিটরিং এর মূল কাজটাই হচ্ছে আপনার এখানে কোনো ভুল ত্রুটি থাকলে এটা বের করতে হবে এবং সেটা সংশোধন করতে হবে। আর ভুল ত্রুটি যদি না থাকে, আপনার পূর্বের কাজটাই তাদেরকে ধরে রাখার জন্য মোটিভেশন দিতে হবে। তো আমরা এখানে মূল কাজটাই করব, এখানে আমরা ভুল ত্রুটি আছে কিনা সেটা বের করব, বা কাজটা আরো ডেভেলপ করা যায় কিনা সেটা আমরা এখানে বের করব। তো সেই কারণে আপনার এখানে সম্পাদিত কাজটা বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ না করলে কিন্তু আপনি বের করতে পারবেন না যে কোন জায়গাতে আসলে সমস্যা। তো এখানে লক্ষ্যার্জনের জন্য তাদের কাজ কতটুকু অবদান রাখছে, এবং এখানে বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক এবং কর্মীদের নিকট থেকে আপনার আরো ধরেন যে আপনার কাজটা কিভাবে ভালো করে করা যায়, ধরেন যে আমরা বাইরে থেকে অনেক সময় যেভাবে ফোর্স করি, এভাবে ধরেন যে কাজটা ডেভেলপ নাও হইতে পারে। আপনার কর্মীদের কাছ থেকে অনেক সময় পরামর্শ চাইতে হইতে পারে, বা সুপারভাইজারের কাছ থেকে পরামর্শ চাইতে হইতে পারে, যে আসলে কর্মীদেরকে আরো কিভাবে আপনার কাজটা ডেভেলপ করার জন্য কাজে লাগানো যায়। সুপারভাইজারই কিন্তু অনেক সময় আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। তো সে কারণে আমাদের এখানে কাজটা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করেও যদি আপনি না বুঝেন, তা সেই ক্ষেত্রে আপনার এখানে কর্মীদের মতামত এবং পরামর্শ চাইতে হবে, সেটা ভালোভাবে আপনার কাজটা ডেভেলপ করার জন্য বা উন্নয়ন করার জন্য, এবং সঠিক প্রচেষ্টা আপনার এখানে পূর্ণ প্রয়োগ করা। এরপরে কাজটাই হচ্ছে যে আমরা বিশ্লেষণ করে বুঝে গেলাম যে কোন জায়গাতে সমস্যা আছে, এই কাজটাতে আপনার সমস্যা হচ্ছে, বা আপনার এখানে আপনার ধরেন যে প্রতিষ্ঠানে যারা কর্মী আছে, এই কর্মীদের ভিতরে 15 নাম্বার পোস্টে যে বসে বা 15 নাম্বার চেয়ারে যে কর্মীটা বসে, ওই 15 নাম্বার কর্মীটাই আপনার এখানে পুরা কাজটাকে বিগড়ে দিচ্ছে, বা ওর কাছেই আপনার এখানে সমস্যাটা হচ্ছে। ওর কাছে গেলেই দেখা যাচ্ছে যে কাজটা কোনো না কোনো ভাবে এখানে লেংদি হচ্ছে এবং এখানে কাজের ভুলটা অ্যাড হচ্ছে। তো আপনি এখানে সঠিক প্রচেষ্টা পূর্ণ প্রয়োগের ক্ষেত্রে আমরা এখানে আগে ভুলটা সংশোধন করব, এবং সংশোধন করার পরে আমরা এইখানে যেটা সঠিক সেটা তাকে এই 15 নম্বর টেবিলে যে আছে তাকে কিন্তু সেটা আমার খুব ভালোভাবে বুঝাই দিতে হবে যে সঠিক কাজটা কি, এবং সেই অনুযায়ী এখানে আমরা এই যে বলি যে যারা এখানে সরাসরি কর্মীদের সাথে কাজ করে, সুপারভাইজার অথবা এখানে প্রোডাকশন ম্যানেজার, তাকে দিয়ে কিন্তু কর্মীকে এখানে উৎসাহ দিতে হবে এবং সাপোর্ট দিতে হবে যাতে সে সঠিকভাবে কাজটা করে যায়। এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে কার্য সম্পাদনের বিচ্যুতি দূরীকরণ। এরপরে কাজটা হচ্ছে আমরা এখানে কার্য সম্পাদনে যদি কোনো ভুল এরপরও থাকে সেটাও আমরা এখানে দূর করব। তো বিচ্যুতি দূর করার ক্ষেত্রে বা ভুল দূর করার ক্ষেত্রে এখানে দুই ধরনের ভুল হইতে পারে। অনেক সময় প্রতিষ্ঠানও ভুল করতে পারে, প্রতিষ্ঠানও ভুল করে ভুল কাজ কর্মীদেরকে ফোর্স করে করাইতে পারে। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান যদি কোনো ভুল করে, তো প্রতিষ্ঠানের ভুলগুলো এখানে নিচে দেওয়া আছে।
তো এই প্রতিষ্ঠানে যদি কোনো ভুল করে, এই প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে সেই ভুলগুলো সমাধান করতে হবে। আবার যদি কর্মীদের কোনো ভুল থাকে, তাহলে কর্মীদের ভুলগুলা কোন কোন ভুল হইতে পারে এগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে দক্ষতা বা সক্ষমতার অভাব হইতে পারে, অথবা এখানে মনোযোগের অভাব হইতে পারে, অথবা কর্মীদের এখানে অনেক সময় কর্মীদের ব্যাড ইন্টেনশন থাকতে পারে। অনেক কর্মী প্রতিষ্ঠানে আপনার ভালো না চেয়ে খারাপ করে, প্রতিষ্ঠানের সম্পত্তি সে চুরি করে নিয়ে যায়, প্রতিষ্ঠানের কোনো জিনিস ভেঙে দিয়ে আসে, প্রতিষ্ঠানের ব্যবহার্য জিনিস সে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে। তো এই ধরনের কর্মীকেও কিন্তু আপনার এখানে চিহ্নিত করে তার এই মনোভাবটা কিন্তু আপনার এখানে মূল্যায়ন করে এই তার যে এই সমস্যাটা এটা দূর করতে হবে। তো এইভাবে আমরা প্রতিষ্ঠানের সমস্যা নাকি এখানে কর্মীদের সমস্যা সেটা বের করে আমরা সেটা সংশোধন করব। এরপরে সেই সংশোধন করতে গেলে আমার কিন্তু সম্পদ লাগবে, কারণ আমি সংশোধনের ব্যবস্থা করতে গেলে তাকে ট্রেনিং দেওয়া লাগে, অথবা সে ধরেন যে পুরাতন মেশিনারি দিয়ে কাজ করতেছে, সেই কারণে তার কাজটাতে সমস্যা থেকে যাচ্ছে, সে নতুন মেশিনারি চাইতে পারে বা মেশিনারিটা ডেভেলপমেন্টের দরকার পড়তে পারে, সেই কারণে সম্পদের যোগান দিতে হবে এবং এর পরবর্তীতে আমাদের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হবে। মানে এরপরেই আপনার এখানে আপনার প্রপার যে ইমপ্রুভমেন্টটা আছে সেটা কিন্তু আপনি এখানে প্রিপেয়ার করতে পারবেন। তো এভাবে আমরা এখানে আমরা পারফরমেন্স মনিটরিং সিস্টেম যেটা আছে এটার ডেভেলপমেন্টটা এইভাবে করতে পারি। তো আমাদের এখানে এই ইউনিটে আর কিছু আছে কিনা দেখি। এই ইউনিটটা প্রায় শেষ, এই ইউনিটে আর কিছু নাই। আমরা এই ইউনিটের যে কোশ্চেনগুলো ছিল সবগুলোই আলোচনা করেছি। আপনাদের এখানে 5টা পার্ট ছিল, এই 5টা পার্টের আলোচনা এখানে শেষ। তো এইভাবে আমরা এখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট যেটা আছে, পারফরমেন্স ম্যানেজমেন্টের আলোচনাগুলো এই কোশ্চেনের আলোকে, আমি প্রথমে আপনাদেরকে কোশ্চেন বলছি, এই কোশ্চেনের আলোকে কিন্তু আমরা এইভাবে আলোচনা করে শেষ করলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনাদের এরপরের আরেকটা অধ্যায় আছে, সেটাতে আমি এখানে চলে যাব, সেটা হচ্ছে আপনার 11 নম্বর অধ্যায়। তো 11 নম্বর অধ্যায় যেটা আছে, 11 নম্বর অধ্যায়টা হচ্ছে তো আমরা এখানে 11 নম্বর অধ্যায় যেটা আছে ইউনিট 11। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, এই যে এটা, হ্যাঁ স্যার, আমার একটা যে 20টা ছিল, 20টা হচ্ছে কি আজকে 1-2টা ইউনিট শেষ করবেন, মানে কি আগামী নেক্সট একটা ক্লাসে কি পুরো সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দিবেন? হ্যাঁ, এরপরে ক্লাসটা হচ্ছে আমাদের